আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ট্রাম্পের সিদ্ধান্তে চাকরি হারাচ্ছেন ভারতীয়রা। যুদ্ধবিরতি ভেঙে রাফায় ইসরায়েলি বিমান হামলা। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সই। নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। ইসরায়েলি যুদ্ধযন্ত্রের মূল হোতা 17 বিজ্ঞানীর তথ্য ফাঁস। গাজায় তুরস্কের অন্তর্ভুক্তিকে ভয় পাচ্ছে নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের 50% শুল্কের ফাঁদে অনেকটা নতজানু হয়ে পড়েছে ভারত। দেশটির দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু রাজ্যের শহর তিরপুর পোশাক শিল্পের জন্য বিখ্যাত। রপ্তানি বাজারে আধিপত্যের কারণে শহরটি ডলার সিটি নামে পরিচিত। ট্রাম্পের শুল্ক আরোপের মাত্র 7 সপ্তাহের মধ্যেই এই শহরের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়েছে প্রায় 6 লাখ শ্রমিকের ওপর। ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। শহরটিতে অবস্থিত কারখানাগুলো অনেক শ্রমিকের লিখিত চুক্তি না থাকায় তাদের সহজেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। অন্য রাজ্যগুলো থেকে আসা পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠানো হয়েছে। এখনও যারা কাজ করছেন তাদের বেতন কমানো হয়েছে। মার্কিন আমদানিকারকরাও অর্ডার বাতিল করছেন, কারণ বেশি দামে পণ্য বিক্রি নিয়ে তারা সন্দিহান। অনেক আমেরিকান ক্রেতা শুল্কের জন্য 20% পর্যন্ত ছাড় দাবি করছেন। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির প্রধান প্রতিযোগী বাংলাদেশ ও ভিয়েতনাম মাত্র 20% শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পাওয়ায় আমেরিকায় পোশাক রপ্তানিতে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে ভারত। এদিকে দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে রোববার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, যা সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সমর্থিত মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাবের বাহিনীকে রক্ষা করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। গত 2 বছরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ইয়াসের আবু শাবাবের দল মানবিক সহায়তা লুট ও হামাস যোদ্ধাদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত। 11 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত 50 বার তা লঙ্ঘন করেছে বলে জানা গেছে। এসব ঘটনায় আর্টিলারি শেলিং, ড্রোন হামলা, ট্যাঙ্ক গোলাবর্ষণ ও কোয়াডকপ্টার আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে, যাতে এখন পর্যন্ত 38 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস এক বিবৃতিতে জানায়, রাফা ক্রসিং বন্ধ রাখার মাধ্যমে চুক্তির মধ্যস্থতাকারীদের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে তেল আবিব। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে গত বুধবার রাফা ক্রসিং পুনরায় খোলার কথা ছিল। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুগান্তকারী যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। শনিবার দোহায় কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ইয়াকুব আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এরপর কাতারের মধ্যস্থতায় এ চুক্তি সই হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টা সম্ভাব্য অগ্রগতির অংশ হিসেবে দুই দেশ এই চুক্তিতে পৌঁছেছে। যুদ্ধবিরতি চুক্তি এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে আশা করা যাচ্ছে। তারা জানান, উভয় দেশ আগামী দিনে আবারও বৈঠক করতে এবং তাদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার অবসান ঘটাবে এই যুদ্ধবিরতি। উভয় পক্ষের প্রতিনিধি দল 25 অক্টোবর ইস্তাম্বুলে আবারও দেখা করবে। এদিকে উন্নত মানের ইমাদ ও কাদার নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। শনিবার দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে টেলিভিশনে প্রকাশিত এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র দুটি উন্মোচন করে। অনুষ্ঠানে IRGC অ্যারোস্পেস ফোর্সের আধুনিকীকরণ ইমাদ ও কাদার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। এ সময় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রে শহরের ভেতরের দৃশ্যও দেখানো হয়। কাদার ক্ষেপণাস্ত্রে ইলেকট্রনিক কাউন্টার মেজার সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, আর ইমাদকেও আধুনিকীকরণ করে সম্পূর্ণভাবে কর্মক্ষম করা হয়েছে। এদিকে ইসরায়েলের 17 জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে হান্দালা নামের একটি হ্যাকার গ্রুপ। ইরানি সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হ্যাকার গ্রুপটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এটিকে নজিরবিহীন ফাঁস বলে উল্লেখ করেছে। হান্দালা জানায়, প্রথমবারের মতো 17 জন ইসরায়েলি জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য প্রকাশ করছি। তারা ইহুদিবাদী শাসনের যুদ্ধযন্ত্রের মূল স্থপতি।
তারা অজানা কোনো কর্মচারী নয়, বরং তারা ধ্বংসের স্থপতি, সেসব অস্ত্রের নকশাকার যেগুলো অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু এবং কষ্টের কারণ। তবে এ পর্যন্ত কোনো সরকারি কর্তৃপক্ষ এই দাবি সম্পর্কে মন্তব্য করেননি এবং ফাঁস হওয়া তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সন্ত্রাস দমন ইউনিটের সাবেক প্রধান ওয়াদিদ আইলাম বলেছেন, তুরস্ক গাজায় এখন কেবল সামরিক মধ্যস্থতাকারী হিসেবে আসছে না, বরং এখন তারাই হবে গাজার প্রধান খেলোয়াড়। এছাড়া গাজার নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশীদারও তারা। যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন ও গাজার নতুন প্রশাসনে তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলো ইসরায়েলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তেল আবিব বুঝতে পারছে দৃশ্যপটে তুরস্কের উপস্থিতি ইরানের মতো নয়, কারণ ইরান মধ্যপ্রাচ্যে তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। একই তো তাদের আদর্শিক পার্থক্য আছে, তদুপরি সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে তারা ভুলের রাজনীতি করেছে। ইসরায়েলি সন্ত্রাস বিরোধী বিশেষজ্ঞ এলি কারমান সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হুমকি তৈরি করবে। এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিত হবে। গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হলো তারা গাজায় প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয়, তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের স্বাধীনতার জন্য এরাই প্রথম কাতারে থেকে যুদ্ধ করেছিল। সেজন্য তুরস্ক কখনোই চাইবে না যে প্রতিরোধ যোদ্ধাদের যুগ শেষ হোক। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।